আজ সূর্যের তেজ অন্য দিনের তুলনায় অনেক কম। একটু পরপর মেঘের দলেরা সূর্যকে ঘিরে ধরে তাকে তাপ ছড়াতে বাধা দিচ্ছে। পর্দার ফাঁক গলে সূর্যের নরম আলো এসে পড়ছে পিহুর ঘুমন্ত মুখশ্রীর উপর। হালকা বাতাসে ওর মুখশ্রীর উপর এসে থাকা অবাধ্য চুলগুলো তাদের অবাধ্যতা দেখাচ্ছে নিপুণভাবে। ঘুমের ভারে পিহুর চোখের পাতাজোড়া এখনো ভারী হয়ে আছে। ঘড়িতে তখন দুপুর 1টা বাজে। পিহু ধীরে ধীরে চোখ খুলে নিজের উপরে থাকা কম্বলটা সরালো। মাথাটাও একটু বারবার লাগছে। জানালার দিকে চোখ পড়তেই বুঝলো সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। পিহুর মুখশ্রী জুড়ে হালকা চিন্তার ছাপ স্পষ্ট হলো। বিড়বিড়িয়ে বলল, হায় আল্লাহ, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি আমি। সবাই কি ভাববে আমায় নিয়ে? শ্বশুরবাড়িতে এসে কোনো মেয়ে বেলা 1টা পর্যন্ত এভাবে পড়ে পড়ে ঘুমায়? পিহু তখনও বিছানায় আতশোয়া হয়ে আছে। মাথার এলোমেলো ছড়ানো চুলগুলো কোনো রকমে ঠিক করে হাত খোপা করলো পিহু। ঠিক তখনই ওর রুমের দরজায় টোকা পড়ল। দরজার উপাস থেকে শিউলি শান্ত কণ্ঠে বলল, পিহুমা, উঠেছো তুমি ঘুম থেকে? পিহু তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ওড়নাটা ভালোভাবে নিজের শরীরে জড়িয়ে নিয়ে নম্রভাবে বলল, জি মেজো চাচি, উঠেছি আমি। পরক্ষণে রুমের দরজা খুলে শিউলি আর আতসী একসাথে ভিতরে প্রবেশ করলেন। দুজনের ঠোঁটেই হালকা হাসির রেখা ফুটে আছে। শিউলি বললেন, অবশেষে আমাদের ঘুমকন্যার ঘুম ভেঙেছে। পিহু লজ্জায় মাথা নুইয়ে নিল। ওর শ্যামরঙা গাল দুটো হালকা লালচে ভাব স্পষ্ট হয়েছে। পিহু ধীরে সরে বলল, আমি আসলে রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি চাচি। তাই বুঝতেই পারিনি কখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গিয়েছে। আতসী কোমল স্বরে বললেন, আরে এত বাবার কি আছে মা? এটা তো তোমারও বাড়ি। এখানে নিজের সুবিধা মতো উঠবে, বসবে, চলাফেরা করবে। এতে কেউ কিছু মনে করবে না তোমায় নিয়ে। বরং সবাই বলেছিল পিহু মাকে ডাকাডাকি করো না, ও বিশ্রাম নিক। পিহু স্বস্তিমূলক চোখে আতসীর দিকে তাকালো। শিউলি পিহুর থুতনি স্পর্শ করে নিজের ঠোঁট কপালে ছুঁইয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, তুমি তো আমাদের ঘরের মেয়ে। তোমার সুবিধা অসুবিধার দিকে খেয়াল আমরা না রাখলে কে রাখবে? হুম। এখন বাবা ভাবি বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো দেখি। আর ছোট, তুই নিচে গিয়ে পিহু মায়ের জন্য খাবার সাজিয়ে আনে জলদি। পিহু হালকা হেসে মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল আর আতসী হাসি মুখে নিচে চলে গেল। শিউলি বিছানায় বসলেন। কিয়ৎক্ষণ পর পিহু ফ্রেশ হয়ে আসতেই দেখলো বিছানার উপর ট্রেতে খাবার সাজিয়ে রাখা হয়েছে। শিউলি আর আতসী পাশাপাশি বসে আছেন। পিহু তাদের মুখোমুখি এসে বসলো। ট্রের উপর দুটো সাদা পরোটা, সবজি, সিদ্ধ ডিম আর এক পাশে এক গ্লাস দুধ রাখা অবস্থায় দেখলো পিহু। শিউলি আদরে স্বরে বললেন, আজ আমরা তোমায় নিজ হাতে খাইয়ে দিব পিহু। পিহু লজ্জামাখা কণ্ঠে বলল, না না মেজো চাচি, এমনিতেই আপনারা আমার জন্য কষ্ট করে খাবার রুম পর্যন্ত নিয়ে এসেছেন, এখন আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি। আতসী একটু কড়া কণ্ঠেই বললেন, মায়েরা মেয়েকে নিজের হাতে খাবার খাইয়ে দিবে, এতে কিসের কষ্ট হবে শুনি? বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। আর আমরা খাইয়ে দিব, তা তুমি খেয়ে নিবে, বুঝলে? পিহু আর না করতে পারল না। প্রথমে শিউলি রুটির সাথে অল্প সবজি নিয়ে পিহুকে খাইয়ে দিলেন, এরপর আতসীও খাইয়ে দিলেন। এভাবেই ট্রেতে থাকা 3 ভাগ খাবার তারা পিহুকে খাইয়ে দিলেন। সেই সময় নীরা পিহুর রুমে প্রবেশ করে বলল, বাড়ির নতুন মেয়েকে পেয়ে পুরনো মেয়েকে দেখছি তার 2 মাই ভুলে গিয়েছে। নীরার কণ্ঠস্বর কর্ণপাত হতেই ওরা 3জন নীরার দিকে তাকালেন। নীরার ঠোঁটে হাসির রেখা ফুটে আছে। আতসী মাথা নিচু করে নিয়ে অভিমানী স্বরে বললেন, তুই তো মায়ের হাতে উঠিয়ে খাবার খাওয়া পছন্দ করিস না নীরা। শেষ কবে তোকে আমি ভাবিরা খাইয়ে দিয়েছিলাম, তা আমাদের কারোরই খেয়াল নেই। নীরার হাসি মাখা মুখটা মিইয়ে গেল মুহূর্তেই। পরপরই নীরা শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে মলিন স্বরে বলল, ঠিক বলেছ মা, ভুলটা আসলে আমারই ছিল। নিজের পরিবারের মানুষদের স্নেহ ভালোবাসা অত্যাধিকভাবে পেতে পেতে তার কদর করতে ভুলে গিয়েছিলাম। তবে তোমাদের সবার থেকে 2 বছর দূরে থাকার পর খুব ভালোভাবে অনুভব করতে পেরেছি আমার ভুলটা। পিহু বলল, মেজো চাচি, ছোট চাচি, মান অভিমানের পালা এবার মিটিয়ে নাও। নীরা নিজের ভুলটা বুঝতে পেরেছে যেহেতু, তাই মা হিসেবে তোমাদের উচিত নয় কি ওকে ক্ষমা করে দিয়ে আবারও আপন করে নেওয়া? আতসী কিছু বললেন না। শিউলি নীরার হাত ধরে পিহুর পাশে ওকে বসিয়ে দিয়ে আদুরে স্বরে বললেন, মায়েরা কখনো তাদের সন্তানের ওপর লম্বা সময় ধরে রাগ অভিমান করে থাকতে পারেন না। আমরাও এক্ষেত্রে ব্যতিক্রম নই। এই বলে শিউলি ট্রে থেকে রুটি সবজি নিয়ে নীরাকে খাইয়ে দিলেন।
নীরার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠলেও সে নিজের জন্মদায়িনী মা আতসীর দিকে তাকিয়ে আছে। নীরার চাহনি বুঝিয়ে দিচ্ছে ওর মনের ভিতর কোনো ইচ্ছেরা পূরণ হওয়ার জন্য ছটফট করছে। শিউলি আতসীকে বললেন, খাইয়ে দে মেয়েকে। আতসী কোনো রেসপন্স করলেন না। পিহু আতসীর হাতের উপর হাত রাখলে পিহুর হাতের উপর আতসীর চোখের থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। পিহুর ভিতরটা কেমন যেন করে উঠল। পিহু দ্রুততার স্বরে বলল, ছোট চাচি, কেঁদো না তুমি। আজ তো বড় সুখের দিন। যেই মেয়েকে নিজের চোখের সামনে ঘোরাঘুরি করতে দেখার জন্য তোমার 2 চোখ তৃষ্ণার্ত হয়েছিল, যেই মেয়ের মাথায় আদরে হাত বুলানোর অপেক্ষায় থাকতে থাকতে তোমার হাত জোড়া অবশ হয়ে আসছিল, সেই মেয়ে আজ তোমার সামনে বসে আছে তোমার হাতে তুলে 2 মুঠো খাবার খাওয়ার আশায়। মান অভিমানগুলোকে এবার বিসর্জন দাও। নিজের হাতে নীরাকে খাইয়ে দাও চাচি। নিজের ভিতরে জমে থাকা সব কষ্টগুলোকে এবার ঢেলে ফেলো নীরার সামনে। ওকে নিজের বুকে জড়িয়ে ধরো তারপর। নীরার ঠোঁটজোড়া কাঁপছে, 2 চোখে ছলছল করছে, বুকের ভিতরটাও পুড়ছে। নীরার কাঁপা কণ্ঠে মা বলে ডাকতেই আতসী বিছানা থেকে নেমে নীরার পাশে এসে ওকে বুকে জড়িয়ে নিলেন। মা মেয়ে একসাথে হু হু করে কেঁদে উঠল। কতদিনের জমানো ব্যথা, অভিমান, রাগ সব আজ এই কান্নার মধ্য দিয়ে দূর হয়ে যাবে। পিহু আর শিউলির চোখেও পানি জমে এসেছে। তেজ ওর বাইকটা রাস্তার পাশের পার্কিং করে রাখার স্থানে রাখলো। সূর্যটা তখন মাথার ওপর বিরাজ করছে। সূর্যের তাপ কম হলেও হালকা গরম বাতাস সে বইছে চারপাশে। ইলমা তেজের পাশে দাঁড়িয়ে আছে। তেজ চোখ তুলে সামনে তাকালো। একটা সরু গলির মতো দেখতে রাস্তা, যার দুপাশে ঠেসাঠেসি করে আছে শখানেক দোকান। দোকানগুলোই সারি সারিভাবে সাজানো রয়েছে একটা নতুন বাসা সাজিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র, খাট, আলমারি, তোশক, বালিশ, চাদর, হাঁড়ি পাতিল, পর্দা, গ্যাসের চুলা, রাইস কুকার, কি কি নেই। শখানেকের দোকানে ভিড় জমিয়ে রেখেছে আরো 200-300 মানুষজন। এই মানুষের ভিড় ঠেলেই যে যার মতো কেনাকাটা করছে। দোকানদারদের ডাকাডাকি হাঁকাহাঁকি তো আছেই। তেজ ওর চোখে মুখে বিকৃতির হালকা ছাপ ফুটিয়ে বলল, এটাই সেই জায়গা। ইলমা হেসে উত্তর দিল, এখান থেকে আমি আমার অবিবাহিত জীবনে ছোট্ট সংসারের জন্য যাবতীয় জিনিসপত্র কিনবো। চলুন এবার ভিতরে যাওয়া যাক। তেজের চোখে মুখে এবার বিরক্তি ও অস্বস্তির ছাপও স্পষ্ট হলো। তেজ এইসব জায়গায় এসে কিছুই কিনেনি কখনো। সে বড় বড় মলে গিয়ে, ব্র্যান্ডের শোরুমে গিয়ে এসির বাতাস খেয়ে কেনাকাটা করে অভ্যস্ত। তাই এমন ভিড় ঠেলাঠেলি জায়গায় 100 রকমের মানুষের চিৎকার চেঁচামেচি করে জিনিসপত্র নিয়ে দাম কষাকষি করা দৃশ্যগুলো ওর কাছে সম্পূর্ণই নতুন লাগছে। ইলমা তেজকে নিয়ে একটা হাঁড়ি পাতিলের দোকানে ঢুকে 2 হাতে 2টো ছোট ও মাঝারি আকারের পাতিল তুলে নিয়ে সেখানে থাকা একজন কর্মচারীকে উদ্দেশ্য করে বলল, এই পাতিল দুটোর দাম কত? তেজ নীরব দর্শক হয়ে দেখলো। কর্মচারীটি বলল, অন্য কাস্টমার হইলে আপা দাম একটু বেশিই চাইতাম। আপনার দেখা মনে হইতেছে দাম দর সম্পর্কে জ্ঞান ভালোই আছে। তাই এই পাতিল দুইটা শুধু আপনার জন্য 400 টাকা রাখতে পারবো। ইলমা সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে বলল, 2টো পাতিল মাত্র, এর দামও চাইছেন 400 টাকা? এটাকে কম বলা বলে? শোনেন ভাই, এই একই পাতিল আরো 2টো আমার ঘরে আছে। আমি কদিন আগেই নিয়ে গিয়েছিলাম এই বাজার থেকে। দাম পড়েছিল 150 টাকা। তাই 150 এর বেশি 1 টাকাও দিব না আপনাকে। তেজের ভ্রু কুঁচকে এলো ইলমার কথা শুনে। কর্মচারীটি মাথা চুলকাতে চুলকাতে বললেন, কি যে কন, এত কমে তো আমরা কিনতেও পারিনি আপা। আচ্ছা, আপনি যখন নিছেনই তাইলে 250 টাকা দিয়েন যান, আর কমায়েন না। ইলমা তো নাকচ। পাতিল দুটো সেখানে টেবিলের উপর রেখে বলল, একই পাতিল 100 টাকা বেশি দিয়ে নেওয়ার মানে হয় না। আপনি বরং রাখেন, আমি অন্য দোকানে দেখছি। তেজ, চলুন এখান থেকে। এই বলে ইলমা চলে যাওয়ার জন্য উদ্যত হতেই কর্মচারীটি বললেন, আচ্ছা আপা, আপনার কথাই হোক, নেন, 150তেই দিচ্ছি। এহনো অবস্থায় তেজের মুখ হা হয়ে গেল। ইলমা হাসি মুখে বলল, সেই তো মানেনি, শুধু শুধু তালবাহানা করেন আপনারা। কর্মচারীটি বললেন, আপনি আপা বহুত কড়া কাস্টমার, আপনার জায়গা থেকে নড়বেন না। কি আর করবো কন, জিনিসপত্র এখনো বেচা কম যাচ্ছে, তাই মানতে হলো, কিন্তু বড্ড ঠকা হয়ে গেল। ইলমা তেজের থেকে 150 টাকা নিয়ে কর্মচারীটিকে দিয়ে বলল, ঠকেননি মোটেও, আপনারা লাভ ছাড়া কখনোই জিনিস কাস্টমারের হাতে ছাড়েন না, এ আমরা জানি। কর্মচারীটি কেবল হাসলেন। এরপর ইলমা পাতিলের ব্যাগটা তেজের হাতে ধরিয়ে দোকান থেকে একসাথে বের হলো। তেজ বলল, মাত্র 150 টাকার জন্য আপনারা এত সময় নিয়ে তর্কাতর্কি করেন?
ইলমা বলল, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের কাছে 10 টাকাও অনেক মূল্য রাখে। তেজ মনে মনে ভাবল, আমরা যারা অটেল টাকা হাতে পাই কোনো পরিশ্রম ছাড়াই, তারা এসব বুঝি না। কোন খাতে কেমনভাবে ব্যয় করা উচিত, দুটো টাকা বাঁচানোর জন্য চেষ্টা করা উচিত, এইসব নিয়ে কখনোই ভাবি না। সত্যি আমাদের থেকে এখানে চলাচল করা প্রতিটি মানুষের জীবন কতটা ভিন্ন। এরপর একে একে ইলমা তেজকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে নিজের বাসার জন্য যাবতীয় জিনিসপত্র কিনলো। আস্তে আস্তে তেজের বিরক্ত ভাবটাও কেটে গেল। মধ্যবিত্ত মানুষদের জীবনযাপন করার ধরনও অনেকটাই আন্দাজ করতে সক্ষম হলো। তারা টাকাকে কতটা মূল্য দেয় তাও তেজ বুঝতে পারলো। পার্টি অফিসে বিভিন্ন উপর মহলের নেতাকর্মীদের সাথে মিটিং করছে সারফারাজ। সেই সময় ওর ফোনে পরপর কয়েকটা মেসেজের নোটিফিকেশনের শব্দ আসলে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই মেসেজগুলো দেখতে ওর চুয়ালে শক্ত হয়ে এলো। ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সারফারাজ ওর হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নিল। ফলস্বরূপ হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। তৎক্ষণাৎ সারফারাজ বসা থেকে উঠে টেবিলের ওপর দুহাত ভর দিয়ে কর্কশ কণ্ঠে বলল, এই মিটিং এখানেই সমাপ্ত করা হচ্ছে। পরে যখন মিটিং বসানো হবে আপনাদের সেই বিষয়ে অবগত করা হবে। এই বলে সারফারাজ আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মিটিং রুম থেকে বের হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই সারফারাজের এমন আচরণে হতবাক হয়ে গিয়েছে। বাইরে আহাদ দাঁড়িয়েছিল। সারফারাজ আহাদকে উদ্দেশ্য করে বলল, গাড়ির চাবিটা দাও আহাদ। আহাদ গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে বলল, স্যার কোথাও যাবেন? আমি নিয়ে যাই। সারফারাজ শক্ত কণ্ঠে বলল, না, আমি একাই যাব। এই বলে সারফারাজ তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলো। আহাদ বিড়বিড়িয়ে বলল, হুট করে কি যে হলো স্যারের? এত রেগে আছেন কেন? কোনো বড় সমস্যা নয় তো?